তো তোমরা দেখলাম প্রোফর্মা A1 A2 প্রোফর্মা বি বা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কী কী রিপোর্ট লাগবে এই সকল নিয়ে অনেক পরিমাণে কনফিউজ আছে। তো আজকে সে সমস্ত ডাউট ক্লিয়ারের জন্যই এই ভিডিওটা করা। তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে অনেক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে যে প্রোফর্মা A1 কি, প্রোফর্মা A2 কোথা থেকে করবে, কিভাবে করবে, কাদের করা দরকার, প্রোফর্মা A1 কাদের A2, ডোমিসাইল সার্টিফিকেট, আর প্রোফর্মা এগুলো করলে কি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে কি লাগবে না। তারপর অনেক ভিডিও অফিসে সিগনেচার করছে না, তো কি লাগবে সিগনেচার যাতে করা হয়। তারপর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট কি অনলাইনে অ্যাপ্লাই করলে হবে কি হবে না। আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কিভাবে করবে, কি কি ফিল আপ করতে হবে, কি কি রিপোর্ট লাগবে, কোথায় কোথায় তোমরা করতে পারবে, মেডিকেল রিপোর্টটা কোথায় করলে তোমাদের সুবিধা হবে, কোথায় কোথায় করতে পারবে, কি কি রিপোর্ট করতে হবে, ব্লাড টেস্ট কি কি করতে হবে, আর আমি কিভাবে ফিল আপ করেছিলাম সেগুলো আমি কিছুগুলো খুঁজে পেয়েছি, জেরক্স করা ছিল। তো সেগুলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটা জিনিস দেখাবো তোমাদের আজকে, সেটা হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার কেমন দেখতে হয় আর র্যাঙ্ক কার্ড কেমন দেখতে হয়। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি আজকের ভিডিওটা দেখলে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হবে। তো প্রথমে আমি A1 নিয়ে বলি। তো প্রোফর্মা A1 যেটা, ওটা কার কার কাছে সিগনেচার করাতে পারবে সেগুলো হচ্ছে, তোমরা বিডিও থেকে সিগনেচার করাতে পারবে, এসটিও থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম কিংবা ডিএম থেকে, বা হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, কিংবা ডেপুটি ম্যাজিস্ট্রেট, বা হচ্ছে ডিভিশনাল অফিসার, বা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে সিগনেচার করাতে পারবে A1 যেটা, ওই প্রোফর্মাটা। যারা পঞ্চায়েত এরিয়ার আছো তারা কিন্তু বিডিও থেকে করতে পারো। আর যেগুলো বললাম ওখানে যে কোনো একজনের কাছ থেকে সিগনেচার করাতে হবে A1টা। তো অনেকেই বলছো সিগনেচার করছে না, তো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা আগে মিউনিসিপ্যালিটি এরিয়ায় আগে যে করাতে হবে তোমাদের, তারপরে তোমরা তোমাদের সিগনেচারটা ওই ডোমিসাইল সার্টিফিকেট দেখে করে দেবে। যারা পঞ্চায়েত এরিয়ায় আছো তারা কিন্তু নিয়ারেস্ট যে তোমাদের ব্লক আছে বা বিডিও অফিস যেখানে আছে ওখানে যেয়ে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে অনলাইন অ্যাপ্লাই করেছো, তো সেই অনলাইন অ্যাপ্লিকেশানের যে ফর্মটা আছে ওটা কিন্তু দেখাতে হবে ভিডিওতে, এবং তারপরে ওটা দেখেই কিন্তু সিগনেচার করে দেবে A1টা ডোমিসাইলের জন্য। ওটা দেখেই কিন্তু তোমাদের A1টা সিগনেচার করে দেবে ভিডিও। আর ভিডিও যখন সাইন করতে যাবে তখন কিন্তু ওটা তোমাদের প্রিন্ট আউট বের করিয়ে নিবে যদি ডোমিসাইল অনলাইনে অ্যাপ্লাই করে থাকো। আর যদি অফলাইনে তোমাদের কাছে এসে থাকে মানে কাগজটা মিউনিসিপ্যালিটি যেতে করে থাকো, তাহলে সেটা জেরক্স কপি প্লাস আধার কার্ড এই দুটো নিয়ে যেয়ে বিডিও অফিসে বা এসসি অফিসে যেগুলোতে বললাম সেখানে যেয়ে সিগনেচার করাতে হবে, ওগুলো নিয়ে যেতে হবে। তো আমার কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়া, তো আমি মিউনিসিপ্যালিটি থেকে এই ডোমিসাইল সার্টিফিকেটটা বের করেছিলাম 10 ইয়ার্সের। এই যে ভালো করে দেখে নাও। আর এটা হচ্ছে দেখো, রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছ থেকে এটা আমি সিগনেচার করিয়ে এনেছিলাম। এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ছিল। তো এটা দেখে কিন্তু A1টা সিগনেচার করবে এসটিওতে। তো ডোমিসাইলটা কিন্তু তোমাদের আগে অ্যাপ্লাই করতে হবে, তবে তোমরা A1 বা A2টা সিগনেচার করাতে পারবে। এবার অনেকে বলছো যে A1টা করবো নাকি A2টা। তো দেখো, তোমাদের যদি এখন প্রচুর টাইম থাকে তোমরা দুটোই করে রাখতে পারো, কিন্তু A1টা হচ্ছে যারা তোমরা ড্রপার নও, মানে বেশি দিন তোমাদের এইচএস দেওয়াটা হয়নি, তো 2026-এর মধ্যে দিয়েছো, তাহলে কিন্তু তোমাদের এই A2টা সেফ হবে। আর A1টা তোমরা না করলেও হবে। আর যারা 2025 অবধিও দিয়ে থাকো এইচএসটা, তারা A1টা করে নিলে ভালো। A2টাও করাতে পারো, কিন্তু A1টা হচ্ছে সেফ। কেন না A1টা করানো কেন ভালো, তার কারণ A2টা অনেক সময় অনেক এনটিএসসি ভেরিফিকেশানের সময় অ্যালাউ করে না, কিন্তু যদি 2026-এর মধ্যে তোমরা এইচএস দিয়ে থাকো তাহলে কিন্তু A2টা সেফ। আর তার আগে যদি তোমরা ড্রপার হও বা 2025 অবধিও দিয়ে থাকো তাহলে A1টা করে রাখা ভালো, যেহেতু অনেক এনটিএসএ নিতে চায় না ভেরিফিকেশানের সময়। আমি কিন্তু A1টা করেছিলাম আর A2টা ভেবেছিলাম করে রাখবো, দুটোই করে রাখবো এমার্জেন্সির জন্য। তো গেছিলাম স্কুলে, তো সেই দিন হেডমিস্ট্রেস আমাদের ছিলেন না, তার জন্য আর করিনি, ভেবেছিলাম একটাতেই হয়ে যাবে। তো হ্যাঁ, শুধুমাত্র A1টাতেই কিন্তু হয়ে গেছিলো আমার ভেরিফিকেশানটা এবং অ্যাডমিশনটা। আর প্রোফর্মা বি বলে একটা আছে, ওটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি তোমরা পড়াশোনা করে থাকো অন্য স্টেটে, এবং এই ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা দিয়েছো, তো এবং এই ওয়েস্ট বেঙ্গলে তোমরা পড়াশোনাটা করতে যাও, তো তখন তোমরা ওই প্রোফর্মা বিটা করবে। তো প্রোফর্মা 2টা দেখো, আমি ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু আর সিগনেচার করানো হয়নি, ওটা আমার কাছেই আছে, আমি লিখে দিয়েছি। আর হচ্ছে প্রোফর্মা A1টা, ওটা কিন্তু ফর্ম ফিল আপ করেছি, যে সিগনেচারও করা আছে, জেরক্স কপিটা, আসলটা তো জমা দেওয়া আছে।
এটা আমি খুঁজে পেলাম জেরক্সটা। আর অ্যাপেন্ডিক্স 2 যেটা, ওটা অ্যাপেন্ডিক্স 4 যেটা, ওটা হচ্ছে পিডাব্লিউডি যারা তারাই ওটা ফর্ম ফিল আপ করবে, বাকিদের নয়। আর এরপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট যেটা, ওটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রোফর্মা 2। এটা আমার এক্সট্রা বের করে রেখেছিলাম, ওই কাগজগুলো আছে আমার কাছে। তো প্রোফর্মা 2 যেটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটাতে দেখো প্রথমে কিন্তু ক্যান্ডিডেট নেম আছে, বেশি কিছু ফিল আপ করার নেই প্রথম পেজটাতে। তারপর ফাদার্স নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এটা হচ্ছে প্রোফর্মা 2 যেটাকে মেডিকেল সার্টিফিকেট বলা হয়। আর নেক্সট যেগুলো আছে হিস্ট্রি অফ ইলনেস, এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে, পাস্ট আর প্রেজেন্ট কোনো ইলনেস আছে কিনা। তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, মানে ফ্যামিলিতে কোনো ডিজিজ আছে কিনা বা ইলনেস আছে কিনা বা ছিল কিনা, বা কোনো ডিজিজ হিস্ট্রি ছিল কিনা। এরপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, যেটা হচ্ছে হাইটটা তোমরা নিজেরাই মেপে লিখে নিতে পারো যদি তোমরা জানো। আর হচ্ছে ফিজিক্যাল, আর বাকি যেগুলো আছে ডিফর্মিটি, এখানে দেখো বাকি যেগুলো আছে ওগুলো তোমাদের টেস্ট করতে হবে, আর এগুলো রিপোর্ট কিন্তু লাগবে। আর এই যে 3, 4, 5 এগুলো দেওয়া আছে সবগুলো 17 পর্যন্ত, এগুলো কিন্তু ডক্টররা নিজেরাই লিখে দেন যে কী আছে রিপোর্ট দেখে, এবং লাস্টে সিগনেচার করে দেন এমবিবিএস ডক্টর। তো নিজেরাও ফিল আপ করতে পারো যদি বুঝতে পারো। তো এখানে তোমাদের টেস্ট করতে হবে হচ্ছে ডিফর্মিটি, মানে হচ্ছে যে ইএনটি টেস্ট করতে হবে। মেন্টাল অ্যালার্টনেস আছে কিনা ওটা তোমাদের টেস্ট করতে হবে না, ওটা এমনি লিখে দেবে যে ঠিক আছে মেন্টাল অ্যালার্টনেস আছে। এরপর হচ্ছে ব্লাড প্রেশার, ওটা তুমি এমার্জেন্সিতে যেয়ে চেক করে নিতে পারো। নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80 mmHg, তো ওটা লিখে নিতে পারো। আর পালস রেসপিরেশন, এগুলো এমার্জেন্সিতে চেক করে নিতে পারো। রেসপিরেশন মোটামুটি 20-21 এরকম লিখতে পারো। আর পালস হচ্ছে নর্মাল যেটা, ওটা হচ্ছে 75 এরকম লিখে নিতে পারো। এরপর যেটা আছে ইউরিন টেস্ট, ওটাতে তোমাদের অ্যালবুমিন আর সুগার টেস্ট করতে হবে ইউরিন টেস্টের মধ্যে। তারপর আছে ব্লাড টেস্ট অনেকে বলছিলে কী কী করতে হবে। তো ব্লাড টেস্ট হচ্ছে হিমোগ্লোবিন আর ইএসআর, এগুলো ওখানে দেখাবে, ওখানেই করে দেবে। ব্লাড টেস্ট এখানে করবে, সুগার, এইচবি এগুলো। আর হচ্ছে ভিসেন টেস্ট, এগুলো হচ্ছে রাইট আই আর লেফট আই, মানে হচ্ছে আই টেস্ট যেটা ওটা। আর তারপর হচ্ছে লাং এক্সরে, চেস্ট, মানে হচ্ছে চেস্টের এক্সরে, ওটা তোমাদের করতে হবে। আর হচ্ছে অ্যাবডোমেন, মানে হচ্ছে এটাকে বলা হয় ইউএসজি। লিভার অ্যান্ড স্প্লিন, মানে ফুল অ্যাবডোমেন ইউএসজি করলে হয়ে যাবে। সেই রিপোর্টটা কিন্তু সব, আর এই রিপোর্টগুলো কিন্তু সব অরিজিনাল লাগবে ভেরিফিকেশানের সময়। আর এগুলো হলো, তাহলে তোমাদের টোটাল টেস্ট কী কী করতে হবে: ইএনটি, ডেন্টাল, ইসিজি, ইউএসজি, ভিসেন টেস্ট, চেস্ট এক্সরে, আর হচ্ছে ইসিজিটা বলা হয় ইসিজি করতে হবে। আর হচ্ছে ব্লাড টেস্ট, ওই হার্টের জায়গা যেটা আছে ওটা হচ্ছে ইসিজি করতে হবে 14 নম্বরে। এরপর হচ্ছে ভিসেন টেস্ট, চেস্ট এক্সরে বললাম। এরপর হচ্ছে ব্লাড টেস্ট যেগুলো বললাম সেগুলো, ব্লাড গ্রুপ, সুগার, হিমোগ্লোবিন। আর ইউরিন টেস্টের মধ্যে হচ্ছে অ্যালবুমিন আর সুগার। আরেকটা কথা, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই মেডিকেল চেক আপগুলো করতে পারো, হসপিটাল থেকেও করতে পারো, গভর্নমেন্ট হসপিটাল থেকে, কিংবা কোনো চেম্বার থেকে বা প্রাইভেট হসপিটাল থেকে, যে কোনো জায়গায় করতে পারো, এতে কোনো প্রবলেম নেই। প্রোফর্মা 2 যেটা মেডিকেল সার্টিফিকেট, ওটাতে শুধু এটা কিন্তু তোমাদের লাগবে না, তার সাথে রিপোর্টগুলো কিন্তু লাগবে, তবে তোমাদের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কমপ্লিট হবে। এরপর যেটা ডি বলে লেখা আছে, সেটাতে কিন্তু তোমাদের নিজেদেরটা লিখতে হবে যে তোমরা ফিট আছো কিনা, নিজের নাম এগুলো লিখলে। আর লাস্টে যেটা আছে সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার, ওখানে নেম, ডিগ্রি, মানে ডক্টরের নাম, ডিগ্রি, এমবিবিএস ডিগ্রি অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর হচ্ছে অফিসিয়াল সিল যেটা হসপিটালের বা ডক্টরের যেটা অফিসিয়াল সিল, সেটা কিন্তু এখানে স্ট্যাম্প দিতে হবে। এই হয়ে গেল। আর এদিকে যে প্লেস ডেটটা আছে, এটা কিন্তু তোমরা আগের থেকে লিখো না। আর তার আগে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট উইথ ডেট, এই ডেটটাও কিন্তু আগের থেকে লিখো না, পরে লিখবে। দেন যেদিন তোমরা ফিল আপ করে জমা দেবে সেদিন দেবে। আর কী কী রিপোর্ট করাতে হবে মেডিকেল রিপোর্ট, সেগুলো আমি বলে দিচ্ছি। তো আরেকবার রিপিট করে দিই কী কী টেস্ট লাগবে, মানে কী কী রিপোর্ট লাগবে। সেটা হচ্ছে ইউরিন, ব্লাড, এক্সরে, ইসিজি আর ইউএসজি, এগুলো কিন্তু রিপোর্ট লাগবে। আর বাদবাকি যেগুলো ইএনটি, তারপর হচ্ছে আই, ডেন্টাল, এগুলো রিপোর্ট লাগবে না, কিন্তু প্রেসক্রিপশনে লেখা করাবে ডক্টরকে দিয়ে যে ফিট, ব্যাস এটুকুই। একটা প্রেসক্রিপশন শুধু লাগবে, প্রেসক্রিপশন তো এমনিতেও লাগে, যেখানে তোমরা দেখাতে যাবে ডক্টরকে, সেই প্রেসক্রিপশনটাই ব্যাস। এবং আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে
তো রেজাল্ট কিন্তু আর একদমই বেশি দেরি নেই। রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড ওটা কিন্তু মোটামুটি আর 1 সপ্তাহের মধ্যেই তোমাদের রিলিজ হয়ে যাবে। তো তারপরে তোমরা নিজেদের র্যাঙ্ক কার্ডটা দেখতে পারবে। আর তারপরে যখন তোমরা র্যাঙ্ক কার্ড পাবে, তারপর হচ্ছে যে একটা জিএমএর র্যাঙ্ক থাকে আর একটা হচ্ছে কাস্ট র্যাঙ্ক থাকে। তো কাউন্সিলিংয়ের জন্য কিন্তু সবাই বুঝতে পারবে। আর আমার সাজেশন হচ্ছে সকলেই কাউন্সিলিংয়ের জন্য বসবে, তার কারণ কখন কী হয় বলা যায় না, অনেকে কীরকম র্যাঙ্ক নামতে পারে। তো তার জন্য সকলেই কিন্তু কাউন্সিলিংয়ে অবশ্যই বসবে আর তার আগে রেজিস্ট্রেশনটা করে নেবে। তারপর যখন তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি তোমরা চান্স পেয়ে গেলে, তারপরে তোমাদের সিটটা অ্যালটমেন্ট করতে হবে 1000 টাকা দিয়ে। তো সেটা অ্যালটমেন্ট লেটারটা তোমাদের দিয়ে দেবে, এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবে। আর 1000 টাকা লাগবে, সেটা বলে দিয়েছিলাম আগেই। তারপর যদি তোমাদের সেই কলেজটা পছন্দ হয় এবং তোমরা ওখানে অ্যাডমিশন হতে চাও, তাহলে হচ্ছে সেই ইন্ডিয়াসে যে পরে ভেরিফিকেশান করে অ্যাডমিশন হয়ে যাবে এবং নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে দেবে। আর 1000 টাকার যে অ্যালটমেন্ট লেটারটা দেবে ওটাও জমা দিতে হবে। তো এইগুলো। আর যদি তোমাদের না পছন্দ হয়, আপগ্রেডেশন করতে চাও, সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে চাও, তাহলেও তোমাদের ওই এনটিএসে যে পরে ভেরিফিকেশানটা অবশ্যই করতে হবে। আর হচ্ছে ইএস আপগ্রেডেশন ফর্মটা জমা দিতে হবে। নেক্সট কাউন্সিলিংয়ে আবার যদি পেয়ে যাও, তাহলে তোমাদের পছন্দের মতো কলেজটা পেয়ে গেলে, আর যদি না পাও তাহলে আগেরটাতেই ভর্তি হতে পারবে। এবং তখন তোমরা ভাবতে পারো একটা কথা, যে ওখানে তো তোমাদের ভেরিফিকেশনের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্ট জমা নিয়ে নেবে ওই এনটিএসে, যখন তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়ে ওখানে ভেরিফিকেশান করতে যাবে সেই এনটিএসে। তো তাহলে পরে যখন আপগ্রেডেশন ইয়েস করে এবং ওই তোমার পছন্দ মতন কলেজ পেয়ে গেলে সেকেন্ড কাউন্সিলিংয়ে, তখন তোমরা ওই অরিজিনাল যে মেডিকেল সার্টিফিকেট ওগুলো সব ডকুমেন্টগুলো ওগুলো কোথা থেকে পাবে। তো তখন কিন্তু ওই আগের এনটিএসে যেয়ে পরে তোমাদের সেখান থেকে সেগুলো কালেক্ট করে আনতে হবে এবং যেখানে ভর্তি হবে সেখানে জমা দিতে হবে এবং অ্যাডমিশন হতে হবে। তো এই হলো এইটার ব্যাপার। এরপর একটা কথা বলে দিই, ওবিসি যারা আছো তারা কিন্তু রিভ্যালিডেশন যেটা ওটা কিন্তু করিয়ে নাও। অনেকে বলছো করোনি, কিন্তু না করলে কিন্তু যখন অ্যাডমিশন হতে যাবে তখন প্রবলেম হতে পারে। এখন তো অনেকটা সময় আছে, করে নিতে পারো। আর আপডেট যেটা ওবিসি আপডেট, আর হচ্ছে এনসিএল সার্টিফিকেট তোমাদের কিন্তু ওবিসিদের লাগে। যদি না দাও তাহলে কিন্তু তোমাদের যত দূরেই বাড়ি হোক, যেদিন তোমরা ভর্তি হতে যাবে সেদিন তোমরা এনসিএল সার্টিফিকেট না পেলে তখন তোমাদের ভর্তিও হবে না, আবার তোমাদের পরের দিন আসতে হবে এনসিএল সার্টিফিকেটটা নিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, অনেকেই ভাবতে পারো যে তুমি ইডাব্লিউএস ফর্ম দিয়ে বা অন্য কোনো কাস্ট দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করেছিলে, কিন্তু তোমরা চান্স পেয়েছো জেনারেলে, মানে তোমরা ইউআরে চান্স পেয়ে গেছো। ওই কাস্ট ইডাব্লিউএস বা সিডি বা অন্য কোনো কাস্টে তোমাদের যেতে হয়নি, তার আগে তোমরা জেনারেলে চান্স পেয়ে গেছো। এবার তোমরা কি করবে? তখন তোমরা অনেকে ভাববে যে কাস্ট সার্টিফিকেট না নিলেও হবে বা ইডাব্লিউএসটা। তো এটা কিন্তু একদম ভুল ধারণা। যেটাতে তোমরা ফিল আপ করেছো ফর্ম ফিল আপ, সেটা তোমরা যদি নাও পাও, জেনারেল হিসাবেও পেয়ে যাও, তাও কিন্তু ওই সার্টিফিকেটটা লাগবেই, অবশ্যই লাগবে, নাহলে কিন্তু অ্যাডমিশন হওয়া যাবে না। যেমন ইডাব্লিউএস থেকে করলে ইডাব্লিউএস সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, সিডি থেকে সিভিল ডিফেন্স থেকে ওই সার্টিফিকেটটা, কিংবা ওবিসি থেকে এনএসিএল আর ওবিসি সার্টিফিকেট যেগুলো ওগুলো সব লাগবে। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, A1টা কিন্তু অনেকে এমএলএ এমপি এদেরকে দিয়ে সিগনেচার করি নাও। তো কি এটা কিন্তু স্পষ্ট লেখা আছে ইনফরমেশন বুলেটিনে যে এমপি এমএলএ এবং জিটিএ এদের দিয়ে কিন্তু সিগনেচার হবে না। যাদের দিয়ে সিগনেচার হবে সেগুলো কিন্তু লেখা আছে, যেটা হচ্ছে বিডিও, এসটিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এদের যে কোনো কারোর দিয়ে সিগনেচার করালেই কিন্তু A1 সার্টিফিকেটটা ভ্যালিড হবে। তো কনফিউজটা অনেকটা ক্লিয়ার হলো নিশ্চয়ই যে A1টা কারা করবে, A2টা কারা করবে। তোমরা অনেকে দেখলাম কমেন্ট বক্সে বলেছো যে A1টা করবো নাকি A2টা করবো, বুঝতে পারছো না। তো আমার মতে A1টা বললামই, যাদের মনে হচ্ছে যে করাতে পারবে তারা কিন্তু অবশ্যই করিয়ে নাও। এবং যারা 2026 পর্যন্ত এইচএসটা পাস করেছো তাদের ক্ষেত্রে বলতে পারি পুরোপুরি সেফ A2টা, কিন্তু 2025 অবধি যারা করছো তারা চেষ্টা করবে A1টা করিয়ে রাখার, এবং সেটাই তোমাদের কাছে সেফ হবে। যেহেতু কোন এনডিএসে কী লাগবে বলা যায় না, মানে তারা কি নেবে না নেবে। তো পারলে দুটো করে নিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। এমনটা নয় যে তুমি অনেকদিন আগে স্কুল থেকে বেরিয়ে গেছো, মানে ড্রপার, তো A2টা করতে পারবে না, এমনটা নয়। A2টা করতে পারবে, বাট A1টা তোমরা অবশ্যই করবে। তো মেডিকেল রিপোর্টগুলো আমার কাছে সবগুলো নেই, আমি একটা জেরক্স করে রেখেছিলাম চেস্ট এক্সরে, এই রিপোর্টটা খুঁজে পেলাম, তো এটা আছে। এরকম করে তোমরা রিপোর্টগুলো কিন্তু জেরক্স করিয়ে রাখতে পারো ইমার্জেন্সির জন্য। আর আসল রিপোর্টটা মানে হচ্ছে অরিজিনাল রিপোর্টটাই কিন্তু তোমাদের ভেরিফিকেশনের সময় লাগবে অবশ্যই। আর সবাই একটা করে প্লাস্টিক ফাইল নিয়ে যাবে, সে প্লাস্টিক ফাইলে অরিজিনাল রিপোর্টগুলো নিয়ে যাবে ভেরিফিকেশনের সময়, সেটা কিন্তু ওখানে জমা দিতে হয়।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে আসতে চলেছে এবং তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এটাই চাই। আর সবাই কিন্তু কাউন্সিলিংটা অবশ্যই করিও। আর আরও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি পরে অন্য কোনো ভিডিওতে রিপ্লাই দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। তো আজকের ভিডিওতে আশা করি তোমাদের কিছুটা হলেও ডাউট ক্লিয়ার হয়েছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পেতে এনএম জিএনএম এর। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।